সম্মানিত সুধী, সবাইকে শুভেচ্ছা। যদিও ফাল্গুন এখনো আসেনি, কিন্তু ফাল্গুনের মৃদু মন্দ হাওয়া আমাদের শরীরে এর মধ্যে লেগেছে, মানে ফাগুন লেগেছে আমরা বলতে পারি। তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখন চলছে আমাদের প্রাণের মেলা, বই মেলা। অনেকদিন পর আয়নার সময় মুখোমুখিতে আমি লাবণ্যলিপি আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি, খুব বড় মাপের দুজন মানুষ, যারা আপনাদের সঙ্গে আজকে কথা বলবেন। এবং আপনারা যারা আমাদের সঙ্গে থাকবেন ফেসবুক লাইভে কিংবা ইউটিউব চ্যানেলে, যেটাই হোক, আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা কিন্তু প্রশ্ন করে রাখতে পারেন। আমাদের অতিথিরা পরবর্তীতে আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। এবার চলুন তাহলে আমরা আমাদের অতিথিদের সঙ্গে পরিচিত হই। আমার ডানে আছেন মাহফুজা হিলালি। মাহফুজা হিলালি একই সঙ্গে নাট্যকার, লেখক, গবেষক এবং সহযোগী অধ্যাপক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের। তারপরে আছেন ফারহানা মান্নান। অনেকেই চেনেন আপনারা, বইমেলা গেলেই তার সঙ্গে আপনাদের দেখা হয়ে যাচ্ছে। ফারহানা মান্নানও একজন লেখক, গবেষক, শিক্ষা গবেষক এবং শৈশবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। আয়নার সবার মুখোমুখিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন তো বইমেলা চলছে, আমরা আজকে আমাদের এই আলোচনাটা মূলত বইমেলা নিয়ে করব। তো আমরা প্রথমেই বলি মাহফুজা আপার সঙ্গে। আপা, এবার মেলায় আপনার কি বই আসলো? বই এখনো আসেনি, আসবে। সেটা একটা নাটকের বই। আচ্ছা। এটা পূর্ণিমা রাতের মুখগুলো। আর এমনিতে বইমেলায় কি কি বই আছে? বইমেলায় এখন 13টি বই রয়েছে। গবেষণার বই আছে, যেমন সম্ভবত এখানে আছে বইগুলো। রবীন্দ্রনাথ নারী, এটা আমার পিএইচডি গবেষণা। আচ্ছা। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে জীবন ও সমাজ, এই দুটো গবেষণা গ্রন্থ। সাহিত্যের নানা মাত্রা, সাহিত্য নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন আলোচনা সেখানে রয়েছে, ভাষা নিয়ে আলোচনা রয়েছে সেই বইটিতে। রবীন্দ্রনাথের স্ত্রীর পত্র নিয়ে একটি আলোচনা গ্রন্থ রয়েছে। তাছাড়া রয়েছে দুটো কবিতার বই, নাটকের বই আছে অনেকগুলো। আচ্ছা, এমনিতেই আপনার, যেহেতু আপনার বহুমাত্রিক লেখক বলা যায়, অনেক কিছু নিয়ে লেখালেখি করেন, কবিতা থেকে শুরু করে একেবারে প্রবন্ধ পর্যন্ত, সেই জন্যই বলছি যে মানে কোন ধরনের লেখা দিয়ে পাঠকের কাছে খুব সহজে যাওয়া যায় বলে আপনি মনে করেন? পাঠকের কাছে সম্ভবত কবিতা দিয়ে বেশি যাওয়া যায়। আচ্ছা, যেটা দিয়ে আমরা আসলে শুরু করি। আর দর্শকের কাছে যাওয়া যায় নাটক দিয়ে। গবেষণা ধর্মী যারা লেখেন কিংবা পড়েন সেই বিষয়গুলো, সেটা হলো গবেষণা ধর্মী লেখাগুলো দিয়ে আসলে সেখানে যাওয়া যায়। মানে প্রত্যেকটা লেখার আসলে আলাদা আলাদা পাঠক যেমন আছে, তেমনি গুণগ্রাহী তো থাকবেই। তবে একেবারে মাছ পিপলের জন্য আসলে সম্ভবত কবিতা, গদ্য, এগুলো গদ্য, এখন যেরকম অনুগল্প খুব ভালো কিন্তু চলছে। সবাই খুব ছোট্ট সময়ের মধ্যে একটা গল্প পড়ে নিতে পারে, অনুগল্প এসে গেছে। এই সবকিছুই হয়েছে আসলে সময়ের প্রয়োজনে, এবং প্রযুক্তির কারণে। ফেসবুক দুনিয়াতে আসলে বড় লেখা পড়ার টাইম খুব কম। আচ্ছা, এবার ফারহানা আপার কাছে আসি। আপনি তো আপনার নিশ্চয়ই এরই মধ্যে অনেক মজার অভিজ্ঞতা হয়েছে, কারণ আপনি বইমেলায় শৈশব বইমেলায় অংশগ্রহণ করেছে। শৈশবের স্টলে শিশুদের আনাগোনা এবং অনেক মজার মজার খেলা হচ্ছে যতদূর আমি জানি। আপনি বলবেন যে এই মানে আপনার উদ্দেশ্যটা আসলে কি? বইমেলায় আপনি কেন শিশুদেরকে একত্রিত করছেন এবং আপনি আসলে ওদের সাথে কি বিনিময় করছেন, এটা যদি একটু আমাদেরকে বলেন। আমাকে এক অর্থে যদি নিজে কি করি বা আমি কি, এটা যদি প্রশ্ন করা, আমি বলবো আমি হচ্ছে খেলার ফেরিওয়ালা। আমি খেলা ফেরি করি। এখন বইমেলা তো বইয়ের মেলা, সেখানে তো খেলা ফেরিওয়ালা বা ফেরি করা একটা তো অভিনব ব্যাপার সত্যিকার অর্থেই। তবে দীর্ঘ বছর ধরে সিসিমপুর তো ওখানে প্রোগ্রাম করেই আসছিল, নানা রকমের প্রোগ্রাম করে আসছিল, কিন্তু সেটা ছিল হচ্ছে যে শিশুরা আসতো এবং তারা দেখতো এবং উপভোগ করত, অংশগ্রহণের ব্যাপারটা ছিল না। আমার মনে হয়েছে যে শিশুদেরকে যদি একটু অংশগ্রহণের সুযোগও দেওয়া যায় কেমন হয়। তো সেই ধারণা থেকেই বাংলা একাডেমির কাছে প্রস্তাব নিয়ে যাওয়া। তাদের ধন্যবাদ যে তারা এরকম একটা প্রস্তাবে সম্মতি জানিয়েছেন, গুরুত্বটা বুঝেছেন, সম্মতি জানিয়েছেন এবং আমাদেরকে ঠিক আমরা যেভাবে জায়গাটা চেয়েছি যে এরকম একটু চারপাশে খোলা থাকলে ভালো হয়, অভিভাবক এসে দাঁড়াতে পারবে, ঠিক সেভাবেই তারা আমাকে জায়গাটা দিয়েছেন। ওখানে আমরা যেটা এখন করছি যে শিশুরা আসবে, খেলবে, ওখানে চক, ডাস্টার, বোর্ড সব আছে। আমরা
মানে ঢাকায় যারা বাস করি এখন, যারা অভিভাবক, তারা যেসব স্কুলে পড়ি সেখানে চক এবং ডাস্টারের প্রচলনটা তো তেমন ব্যবহারটা নেই। হ্যাঁ। এবং আমার শৈশবে তো আমি চক ডাস্টার ব্যবহার করেছি। এবং আমি আমার প্লে সেন্টারে যখন শিশুদেরকে এই চক এবং ডাস্টার দিলাম, তাদের খেলার আনন্দটা এবং অংশগ্রহণ, খেলায় ঢোকারও তো একটা ব্যাপার আছে, ঢোকা এবং ইনভলভ হওয়া, মুড হয়ে যাওয়া, ওটা আরও বেড়ে গেল। ওরা মুছছে, মানে লিখছে আর সাথে সাথে মুছছে, লিখছে আর মুছছে, মজা পাচ্ছে। এবং হাতে চকে ভরে, যদিও সেটা খুব স্বাস্থ্যসম্মত নয়, এই ব্যাপারটা আছে, কিন্তু ওরা তো বেশি সময় তারা করছে না, অল্প কিছু সময়ের জন্য, কিন্তু ওইটা একটা দারুণ আনন্দ তাদের জন্য। আমরা খুব সাড়া পাচ্ছি ওদের জন্য একটু এই ছোট্ট আয়োজনটা করে। একই সাথে আমরা যেটা করছি সেটা হচ্ছে ওদের রং নিয়ে নানান রকমের কাজ, রং মেশানো, নতুন রং তৈরি করা, আঙুল দিয়ে ছাড়াও, পেন্সিল কলম ছাড়াও যে আরও নানান রকমের মাধ্যম দিয়ে ছবি এঁকে ফেলা যায়, সেইটার একটা চমৎকার আয়োজন আমরা রেখেছি। আরেকটা যেটা হচ্ছে যে সায়েন্সের ছোট ছোট এক্সপেরিমেন্ট। সবচেয়ে মজা পায় যখন ওই যে ভলক্যানোর যে ইরাপশনটা হয়, ওখান থেকে যখন লাভাটা বের হয়, ওরা একদম হইচই শুরু করে দেয়, তার সাথে একটু রং মিশিয়ে দিতে পারলে একদম কেল্লাফাতে Colourful দারুণ দারুণ আনন্দ করে ওরা। এছাড়াও হচ্ছে হিউম্যান বডি কিভাবে কাজ করে, আমরা একটা লাংসের মডেল ডেভেলপ করেছি, যেটা কিভাবে কাজ করে, বেলুন দিয়েই তৈরি করা, বাট ব্লো করলে আর ব্লো ইন অ্যান্ড আউট করলে যেটা বাড়ছে কমছে, সংকোচন প্রসারণ হচ্ছে, এটা একটা চমৎকার ব্যাপার ওদের মানে জন্য। নিছক খেলা না, খেলার মধ্যে অনেক কিছু আছে, শেখারও ব্যাপার অনেক আছে। কিছু শেখার আচ্ছা, আছে। এই শিশুরা, আপনি কি মনে করছেন, এই শিশুরা কি বইমেলায় এসে শৈশবে অংশ নিচ্ছে নাকি শৈশবের জন্যই আসছে, আপনার কি মনে হয়? গত বছর এবং তার আগের বার আমরা যেটা করেছি, ওখানে একটা মুক্ত মঞ্চ আছে, হ্যাঁ, মুক্ত মঞ্চে অনুষ্ঠান করে, দেখেছি গতবার। হ্যাঁ, এবং আরেকটা সিসিমপুর, ওদের একটা মঞ্চ তো থাকেই। তো গত বছর ওরা একটা খুব চমৎকারই করলো যে অন্যান্য আরও যারা গল্প বলতে চায় বা পারফর্ম করতে চায় বা স্টোরি টেলিং সেশন করতে চায়, তারা 20 মিনিটসের জন্য একটা সেশন করতে পারে। তো তখন আমরা একটা স্টোরি টেলিং সেশন গত বছর করেছিলাম। তো এবছরই প্রথম আমরা একটা জায়গা নিলাম, যে জায়গাটা হচ্ছে পুরো মেলা জুড়ে থাকবে এবং ওরা চাইলে খেলতে আসবে, যখন যে কোনো সময়, মেলার সময়ের মধ্যে খেলতে আসতে পারবে। আচ্ছা মাহফুজা আপা, আপনার সঙ্গে ফারহানা আপার কথার রেস ধরে আমি একটু আসলাম, কারণ আমি একই বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি। আপনার একটা নাটক আছে সম্ভবত শিশুদের নিয়ে। হ্যাঁ, একটা না, কয়েকটা নাটকই হ্যাঁ। আছে, হ্যাঁ, শিশুদের একটু নিয়ে। যদি বলেন, তো মঞ্চস্থ হয়েছে, তার কি আমার শুনে অভিজ্ঞতা? খুব ভালো লাগছিল হ্যাঁ। যে, এবং আমি কিন্তু আমার শৈশবে, আমার নিজের ছেলের শৈশবে ফিরে গিয়েছি। যদিও আমার ছেলে এখন আর শৈশবে নেই, সে এবার বিশ্ববিদ্যালয়ে চলে গেল। সময়গুলো আপনি পেছনে একটু ফিরে হ্যাঁ, গেছেন। এবং আরেকটা জিনিস সেটা হলো পুঁই শাকের যে ইয়েটা, বিচি। বীজ, হ্যাঁ, ওটা থেকে সেটা দিয়ে colour আমরা হয়। একটা সময়ে আমরা রং ছবি করে আঁকতাম, করে হ্যাঁ। ছবি আঁকতাম। রবীন্দ্রনাথের ছেলেবেলা নিয়ে আমার একটা নাটক আছে, নাটক আছে, আমি মানে ওটার কথা রবীন্দ্রনাথ, বলছিলাম। সম্ভবত ওটা আমি মঞ্চে দেখেছি, এটা আচ্ছা। একটু অভিজ্ঞতাটা শেয়ার করেন। রবীন্দ্রনাথ যেদিন প্রথম কবিতা পড়লেন এবং যেদিন প্রথম কবিতা লিখলেন, এইটুকু সময়ের মধ্যে যে রবীন্দ্রনাথকে পাওয়া যায়, সেই রবীন্দ্রনাথকে নিয়ে এই নাটকটি লেখা। এবং ছেলেমেয়েরা খুব, শিল্পকলায় যখন হয়েছে ছেলেমেয়েরা। নাটকটার নাম কি? ছেলেবেলার রবি। এটা মঞ্চস্থ হয়েছে। হ্যাঁ, এটা কতবার মঞ্চে মঞ্চস্থ হয়েছে। হলো, কোথায় কোথায় হলো? এটা টঙ্গীর একটা দল করে, টঙ্গী শিশু থিয়েটার ওরা করে, তো ওরা মঞ্চস্থ করেছে। এটা অন্তত 5-6 বার হয়েছে নাটকটি। এবং শিল্পকলায় যখন ওই শিশু ইয়েগুলো, উৎসবগুলো যখন হয়, তখন আসে এবং ছেলেমেয়েরা খুব উৎসাহী হয়ে ওঠে যে রবীন্দ্রনাথের ছেলেবেলাটা দেখছে, রবীন্দ্রনাথ কি করছে। রবীন্দ্রনাথ সেই ভোরবেলা উঠে তাকে কুস্তি শেখানো হতো, সেরকম। হ্যাঁ, তার ছেলেবেলায় আমরা কিছু কিছু পড়েছি সেসব। হ্যাঁ, এবং রবীন্দ্রনাথকে তার যে ইয়েরা ছিল, চাকররা ছিল, তাদের নিজেদের কাজটাকে কমিয়ে আনার জন্য ওই খড়ি দিয়ে এঁকে দিত, এর বাইরে যাবে না। মানে রবীন্দ্রনাথের, তারা লক্ষণ রেখা দিয়ে হ্যাঁ, দিত। তারা লক্ষণ রেখা দিয়ে দিত। এবং ওইখানে রবীন্দ্রনাথ বসে বসে, জানলার পাশে বসে বসে তার জানলা দিয়ে একটা পুকুর দেখতেন। সেই পুকুরের ওখানে ঝুড়ি নেওয়া বটগাছ ছিল এবং সেখানে কখন কে স্নান করতে আসছে, সে কিভাবে স্নান করে, এগুলো তার মুখস্থ হয়ে গিয়েছিল। এবং ওইখান থেকে কিন্তু শুরু হয়েছে মানুষ দেখা।
এবং দেখার যে চোখ চোখ যেটাকে তৈরি বলে। হওয়া, হ্যাঁ, যদিও গণ্ডিবদ্ধ রবীন্দ্রনাথ, তারপরেও কিন্তু এইভাবে সেই দেখাটা তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি যে কিভাবে তাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। মাকে বলছে যে স্কুলে যাব না, ঠিক আছে যেও না। তারপরে আমি আরেকটা জিনিস এনেছি, স্কুল যে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, স্কুলে যাওয়ার জন্য তিনি কাঁদতেন, যাওয়ার জন্য। প্রথম যখন তার বয়স হয়নি, তখন তিনি তার বড় ভাই এবং তার ভাগ্নে যারা যেত, তারা এসে, ভাগ্নে এসে বলতেন যে রবি মামা বাইরেও গেলে না, তোমার তো জীবনটা একেবারে বৃথা, বাইরের কিছুই তুমি দেখলে না। তো রবীন্দ্রনাথের ওই সময় যে হ্যাঁ আমাকে বাইরে যেতে হবে, এবং উনি কান্না করতেন। তো তার যিনি গৃহশিক্ষক ছিলেন, তিনি বলেছিলেন যে এখন স্কুলে যাওয়ার জন্য তুমি কাঁদছো, একসময় স্কুলে না যাওয়ার জন্য কাঁদবে। এটা হয়ে গেছে। এবং তিনি ওই রেলিংগুলোকে ছাত্র বানাতেন যখন স্কুল থেকে এসে, এই যে খেলা এবং মারতেন, স্কুল খেলা। এবং সেইখানে আমি দেখিয়েছি যে স্কুলে যে আসলে বাচ্চাদেরকে কি মানে কতটা ভীতিকর অবস্থার মধ্যে রাখা হয়, এবং সেই ভীতি থেকে বেরিয়ে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা মানে ওই ভীতি থেকেই কিন্তু তিনি যাননি। রবীন্দ্রনাথের ছেলেবেলায় যেরকম তিনি প্রকৃতিকে খুব পছন্দ করতেন, দেখতেন, মায়ের সাথে তার যে একটা সঙ্গ, এবং বাবা যেহেতু খুব একটা বাড়িতে থাকতেন না, বাবা আসলে তার কেমন লাগতো, সবগুলো বিষয় সব এসেছে আমার এই ছেলেবেলার রবিতে। আরেকটা আমার আছে, সেটা হলো মুক্তিযুদ্ধে খুদেরা কি করতো, বাচ্চাদের কি অবস্থা ছিল ওই সময়, মুক্তিযুদ্ধের সময়টায়। একটি এটাও নাটক, হ্যাঁ। এটার নাম কি? মুক্তিযুদ্ধের শিশু। এটাও কি মঞ্চস্থ হয়েছে? এটা মঞ্চস্থ হয়নি, কিন্তু এটা মানে হবে, খুব তাড়াতাড়ি হবে, তৈরি হচ্ছে। তো এইখানে যে মুক্তিযুদ্ধের সময়ে হয়তো বাবাকে ধরে নিয়ে গেছে, মাকে ধরে নিয়ে গেছে, তার অবস্থাটা কি অবস্থা, এবং মানে হয়তো কিছুই হয়নি, তারপর ওই যে ঘরে বন্দী ছিল, কিংবা এই যে সবসময় একটা ভয় নিয়ে, একটা আতঙ্ক নিয়ে সময় কাটিয়েছে। এটা আসলে গবেষণার একটা বিষয় যে ওই সময় শিশুদের এবং পরিমাণ তারা ট্রমাটাইজ হয়েছে, এবং বিকাশ কত, এই জায়গাটাকে নিয়ে আমার মনে হয় যে খুব বেশি কাজ হয়নি। প্রথম শুরু হয়েছে, তারা খেলছে, মাঠে খেলছে, এবং হঠাৎ গুলির শব্দ, এটা তো তাদের কাছে একদমই অপরিচিত। তারা ঢুকে যাচ্ছে বাড়িতে, তারপরে তাদেরকে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না, হ্যাঁ, তাদের খেলতে পারছে না, কারোর সাথে কথা বলতে পারছে না। পুরো পরিস্থিতি তাদের মনের উপরে কি প্রভাব ফেললো, সেই জায়গাটা ধরার চেষ্টা করেছি। সম্ভবত বেশিরভাগই আপনি শিশুদের নিয়ে কাজ করেছেন নাটকের বিষয়টা। এই নাটকটাতে হ্যাঁ সবাই শিশু, এখানে কোনো বড়দের কোনো চরিত্র নেই। হ্যাঁ, দুটোই শিশুদের নাটক। আমাদের শিশুদেরকে আমরা সম্ভবত আমরা সুন্দর পথ, সঠিক পথ দেখাতে পারছি না। অনেক সময় আমরা নিজেরাও বিচলিত হয়ে যাচ্ছি, কিংবা একটা বিভ্রমের মধ্যে পড়ে যাচ্ছে, এবং শিশুরাও সম্ভবত একটু আচ্ছন্ন হয়ে আছে প্রযুক্তি এবং অন্যান্য বিষয়গুলো। এই ক্ষেত্রে আমি একটা তথ্য দিতে চাই, সেটা হলো আমাদের কিন্তু, আমি পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সদস্য এবং কার্যনির্বাহী কমিটির সদস্য, এবং আমরা কিন্তু আমাদের অধীনে সারা বাংলাদেশে 280টি শিশু নাট্য দল আছে। এবং এই যে টঙ্গী শিশু থিয়েটারের কথা বললাম, তারা এই দলেরই, হ্যাঁ, আমাদের এই অ্যাসোসিয়েশনেরই সদস্য। আসলে কাজ হচ্ছে না, নিশ্চয়ই কাজ হচ্ছে। এবং আমাদের সঙ্গে যিনি একজন অতিথি আছেন, উনি নিজেও যথেষ্ট চেষ্টা করছেন তার দিক থেকে। আমরা আবার একটু ফারহানা আপনার কাছে যাব, আপনার কাজ নিয়ে একটু আমরা শুনবো। শৈশব বইমেলায় গিয়েছে এবং বইমেলায় কি করছে সেটা আমরা শুনলাম, ভালো লেগেছে, আমাদের খুব মজা লেগেছে। শিশুরা ভালো সময় কাটাচ্ছে, এটা আমাদের জন্য, অভিভাবক হিসেবে আমাদের জন্য অবশ্যই একটা পজিটিভ খবর। আমি জানতে চাচ্ছি যে শৈশব আসলে কি করে, আপনি শৈশবে বাচ্চাদের নিয়ে কি করেন, সেটা আসলে নিয়মটা কি, কোন ধরনের শিশু আপনি, এটা কোনো মানে এটা প্রতিষ্ঠানটা কিরকম, এর মাধ্যমে আপনি আসলে কিভাবে কাজ করছেন, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। শৈশবের ঠিকানাটা আগে বলে নেই, মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে। আর এটা শিশুদেরই বাড়ি, শৈশব শিশুদের বাড়ি, শিশু এবং অভিভাবকদের একসাথে খেলা, শেখা, বড় হওয়ার জন্য একটা ছোট্ট জগৎ। এখানে আমরা কাজ করি 2 থেকে 8 বছর বয়সের শিশু এবং তাদের অভিভাবকদেরকে নিয়ে, এবং ইন্টেনশনাল অভিভাবক বলছি, তার কারণ বাবা মা তো আছেই,
তার পাশাপাশি মামা চাচা আরও যার সম্পর্ক আছে, দাদা দাদি, যেমন এখানে আমাদের দাদা দাদিও আসেন, নানা নানিও আসেন, মামাও আসে, খেলে, খালাও যে আসে, যখন পারছে সাথে যে করে নিয়ে যখন। আসে। কিন্তু আমরা যখন শিশু কোনো প্রোগ্রামে যুক্ত হওয়ার আগেই আমরা জানিয়ে দিই যে বাবা মাকে যে শুধু আপনি আসবেন এমন নয়, বাবা সাধারণত বলে যে মা নিয়ে আসবে, আমরা বলি বাবাকেও আসতে হবে, মাকেও আসতে হবে, তার পাশাপাশি যদি শিশুকে টেক কেয়ার করে তার সহযোগী বা সহকারী বা আসতে পারে। তার কারণ মূল বিষয়টা হচ্ছে খেলাটা শেখা। খেলা যখন শিখে গেল তাহলে সময়টা কিভাবে কাটালো সেটা শিখে গেল। এখন আমাদের মূল কাজটা হচ্ছে যে একটা শিশু, প্রত্যেকটা শিশু ধরেন যদি 4 বছরের শিশু কথা বলি, সকল 4 বছরের শিশু সবার ডেভেলপমেন্ট কিন্তু একই সময়ে সবগুলো জায়গায় একইভাবে একরকম না। এগিয়ে যাচ্ছে না। কারো বুদ্ধির জায়গাটা খুব বেশি, কারো দৌড়ঝাঁপ করার অ্যাবিলিটি খুব সাংঘাতিক, কেউ ইমোশনাল দিকটা ম্যানেজ করার ব্যাপারে ভীষণ পটু, আর কেউ এখনও ম্যানেজ করতে শেখেনি, এই ব্যাপারগুলোও তো আছে। এই যে নানান রকমের বিষয়গুলো, এই জায়গাগুলোকে কি করে ম্যানেজ করা যায় তার জন্যই খেলাগুলো, ভাবনাগুলো নিয়ে আসা। আমরা খেলা ডিজাইন করি, যেমন নতুন নতুন নকশা হয়, নতুন জামার নতুন নতুন নকশা, তেমনি একটা শিশুকে বড় করার জন্য খেলার নতুন নতুন নকশা বা ডিজাইন। এখন কোনো শিশুর যদি স্পিচ ডিলে থাকে তাহলে তার জন্য তো একটা কিছু বানাতে হবে। সাধারণ নিয়মে যা আমাদের সোসাইটিতে চলছে বা আছে সেটা হচ্ছে যে আচ্ছা ওকে বই পড়ে শোনাও, ছড়া বলো, গল্প বলো, কবিতা বলো, তাতে করে ও কথা শিখে যাবে। কিন্তু ইনভলভমেন্টের কথা কিন্তু কেউ বলে না। হ্যাঁ, এটা সবসময় চলে আসছে, সবসময় চলে এটুকু আসছে। উদ্যোগ থাকেই আসলে। তো ইনভলভ তাহলে কী করে করতে হবে? ইনভলভ করা মানে তো ওকে শুধু আমরা প্রশ্ন করা, ইনভলভ করা মানে আই কন্ট্যাক্ট হওয়া, ইনভলভ করা মানে বডি ল্যাঙ্গুয়েজ তৈরি হওয়া। অনেক সময় দেখা যায় অনেক শিশুর কিন্তু ভাষাগত দক্ষতাটা খুব আগে তৈরি হয় না, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ তো হতেই পারে। খাচ্ছি, ঘুম বা প্রজাপতির পাখা বা মাছ, কতভাবে একটা শিশুরকে মনোযোগটাকে টেনে নেওয়া যায়। আরেকটা সমস্যা, যেহেতু এই সময় খুব অনেক অভিভাবক অনেক বেশি চিন্তিত এই বিষয়গুলো নিয়ে। ভীষণ রকমের। এখন শিশুদের হাতে স্মার্টফোন জি। এবং গেম, জি, এইটা থেকে বেরিয়ে আসার জন্য কি শৈশবের মতো প্রতিষ্ঠান আরো অনেক বেশি হওয়া দরকার, এই ধরনের উদ্যোগ? এই ফিল্ডে অনেক কিছু করার আছে, অনেক কিছু করা এবং এটাকে চালিয়ে নিয়ে যাওয়া। যেমন কিশোরদের জন্য কিন্তু এই যে বয়ঃসন্ধিকাল অনেক বলার পর একটা তৈরি হয়েছে, তাই না? এখন তৈরি হয়েছে, শোনার মানসিকতাটা তৈরি হয়েছে। আর এখন যেটা হচ্ছে যে শিশুদের জন্য উদ্যোগ তো আরও নিতেই হবে, নানানভাবে নিতে হবে। এই যে কচিকাচার আসর, এই যে খালামণির গান আমাদের, তাই না? আগে ছিল না তা কিন্তু না, কিন্তু এগুলো বরং দিনে দিনে বন্ধ হয়ে যাচ্ছে, অনেক বেশি দরকার। একদম। আচ্ছা, আপনার শৈশবে মানে আফটার স্কুল নাকি বিফোর স্কুল, আপনার এই সময়টা কি? 7 দিনই খোলা আমরা। সময়টা হচ্ছে শুক্র এবং শনিবার, সকালের দিকটায় ওদের অভিভাবক এবং শিশু একসাথে খেলে। আবার কিছু শিশু আছে তার পার্সোনালিটি ইন্ডিপেন্ডেন্ট, তখন সে সপ্তাহের যে বাকি 5 দিন আছে সেদিন সে ইন্ডিপেন্ডেন্টলি খেলে। এবং এই খেলার যে সময় ডিউরেশনটা সেটা হচ্ছে আপনার 2 ঘন্টা, বাট 1 বছর ধরে খেলতে পারে এবং সে এর মাধ্যমে তার প্রি স্কুলিং হয়ে যায়। মূলত বয়স হচ্ছে 2 থেকে 4-এর মধ্যেই সাধারণত এই প্রি স্কুলিংটা কভার করে ফেলে অভিভাবকরা। আচ্ছা, এবং প্রত্যেকটা খেলার সঙ্গে কি একজন করে ইনস্ট্রাক্টর থাকে? আমাদের খেলার সাথী আছে, আচ্ছা, খেলার সাথী আছে, খেলে। এবং আমি নিজেও সরাসরি শিশুদের সাথে খেলি এবং হাতে কলমে না, এটা একটা চলমান প্রক্রিয়া। এখন আমি কিছুদিন খেলে যদি ছেড়ে দিই তাহলে আমি কিন্তু আবার তাদের থেকে দূরে সরে যাব। এবং সময়ের সাথে শিশুরা কিন্তু নানান বৈচিত্র্যময় পরিবার থেকে আসে, তাই না? তো তাদের থেকে আমার কানেকশনটা লুজ হয়ে যাবে। কাজেই আমাকেও যদি আপডেটেড রাখতে হয়, এইটা নিয়ে চিন্তা ভাবনা, খেলা ডিজাইন করা, যত রকমের শিশু তত রকমের খেলা আমাকে নিয়ে ভাবতেই হবে। আচ্ছা, ধন্যবাদ। আবার আপনার কাছে আসবো আমি, পারনা আপা। এবার একটু আবার আমি মাহফুজা আপার কাছে আসছি। আমার বেশিরভাগ লেখালেখি কিন্তু গবেষণাধর্মী এবং নাটকগুলোও বেশিরভাগ গবেষণাধর্মী। যেমন আমি যদি আমার এখানে যে নাটক একটি রয়েছে ফয়জুন্নেসা চৌধুরানী, এবং আমি যেটা ছেলেবেলার রবির কথা যেটা বললাম সেটা
এটা তো গবেষণা না করলে এই নাটকটি লেখা যাবে না, এবং ফজলুন্নেছার জীবনটাকে না জানলে, গবেষণা না করলে লেখা সম্ভব না। এবং ফজলুন্নেছা চৌধুরানীর জীবনটা এতই ধোঁয়াশে করে রাখা হয়েছে, এতই ধোঁয়াশে করে রাখা হয়েছে যে এটাকে মানে বের করে আনাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। মানে খুব বেশি রেফারেন্স পাওয়া যায় না এবং কিংবদন্তির আড়ালে চলে যাচ্ছেন, এক একজন এক এক রকম কথা বলছেন, যে কারণে এরকম আমি প্রথম, এটা আমার দ্বিতীয় সংস্করণ, প্রথম সংস্করণ আমার, মানে প্রথম যখন প্রকাশ হলো তখন সব ঠিক আছে, পরে আমি যখন আবার গেলাম ইয়েতে কুমিল্লায় নতুন করে, তখন যে দেখলাম যে একটা তথ্য একেবারেই ভুল হয়ে আছে। আমি সাথে সাথে প্রকাশককে বললাম এই বই আর বিক্রি হবে না। এটা সম্ভব না। সাথে সাথে আমি এটা আবার দ্বিতীয় সংস্করণ প্রকাশ হলো। তো এই যে বিষয়গুলো, এবং আমি দর্শকের কাছে খুব গর্ব নিয়ে এবং অহংকার নিয়ে বলতে চাই ফজলুন্নেছার কথা, যে আমরা রোকেয়ার কথা বলি, যে রোকেয়া আমাদের নারী প্রগতির কথা বলেছেন, কিন্তু ফজলুন্নেছা নারী প্রগতির পথিকৃৎ। কারণ রোকেয়ার জন্ম 1880 সালে, ফজলুন্নেছা 1873 সালে মেয়েদের জন্য ইংরেজি উচ্চ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। মানে এটা চারটিখানি কথা নয়, মানে রোকেয়ার জন্মের মানে আগেই 7 বছর আগেই তিনি মেয়েদের জন্য ইংরেজি উচ্চ বালিকা বিদ্যালয়, তার মানে প্রাথমিক বিদ্যালয় ছিল, তাছাড়া তার উচ্চ বালিকা বিদ্যালয় না, এবং সেটা ইংরেজি। এই যে দাপ্তরিক ভাষা, একটা সময় তো ফার্সি ছিল, তারপরে ইংরেজি এলো। ফজলুন্নেছা তার জমিদারিতে প্রথম বাংলাকে দাপ্তরিক ভাষা করেছেন। এই যে আমাদের অমর একুশে বই মেলা, এই যে আমাদের 21শে ফেব্রুয়ারি, আমাদের 52, আমাদের ভাষা, এইটাকে কিন্তু প্রথম তিনি এই কাজটি করে গেছেন ফজলুন্নেছা চৌধুরানী। আপনি একটু কবিতা নিয়ে বলেন, আপনার কবিতার বই এবং এবার যেটা আসছে সবকিছু নিয়ে। আচ্ছা, কবিতার বই দুটো, এবং এগুলোকে আমি ঠিক কবিতা বলিও না, বলি আমার কিছু অনুভব, কবিতার মতো কিছু একটা। এবং আমার কিছু ভক্ত আছে, তার মধ্যে দুজনের নাম না বললেই নয়, সালমা শবনম এবং শিবলি, যারা আমাকে ইনবক্সে লিখতেই থাকে যে আপনি তাড়াতাড়ি লিখুন এবং কবিতা দিন, মানে ওরা পড়তে চায়। আচ্ছা, ওরা আবৃত্তি করে। হ্যাঁ, ওরা আবৃত্তি শিল্পী। এবং ভাটফুল যে বইটি, ভাটফুল শুনলে মানে তো আমাদের কথা মনে পড়ে, বেহুলা অথবা ভাটফুল, এর বেশিরভাগ কবিতা ওরা আগে পড়েছে, তারপরে বইটা হয়েছে। রবীন্দ্রনাথের প্রতি মানে অনেক বেশি রবীন্দ্রনাথের প্রভাব আপনার মধ্যে দেখা যায়। কেন? এর কারণ কি এটা যে আপনি বাংলায় পড়েছেন এটাই শুধু? আমি নিজেও কিন্তু কিংবা যদি এমন হয় যে রবীন্দ্রনাথ ছিলেন বলেই আমি বাংলায় পড়েছি, কারণ আমি আসলে রবীন্দ্রনাথের আঙিনায় খেলতে খেলতে বড় হয়েছি, এবং আমার বাসার নামও শিশুর কবিতা, আমার বাড়ির নাম। সবাই বলে কি আপনি রবীন্দ্রনাথের মধ্যেই বাস করেন, আসলেই তাই। এবং আমি ছোটবেলায় একদম, আমি তো মানে ঠিক কবে থেকে আমি জানি না, আমি যে রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তীতে ছড়া পড়তাম একটা সময়, তারপরে আবৃত্তি করলাম, মানে একটু বড় হয়েছে আবৃত্তি শুরু করলাম, তারপরে আর একটু বড় হয়েছে উপস্থাপনা শুরু করলাম। এবং ওগুলো কিন্তু সবই যে জাতীয় পর্যায়ে যে প্রোগ্রামগুলো হতো বা হয় রবীন্দ্র জন্ম জয়ন্তীতে, এরপরে আর একটু বড় হলাম, তখন আলোচক হলাম, এরপরে প্রবন্ধ লিখছি, মানে রবীন্দ্র চর্চা করতে করতেই মানে আমি বড় হচ্ছি। এখন আপনার আসলে সামনের ভবিষ্যৎ পরিকল্পনা কি? পুরুষ লেখক যেমন সার্বক্ষণিক লেখালেখি নিয়ে থাকতে পারেন, কিন্তু একজন নারী লেখককে মানে অবশ্যই সংসার সামলে এবং ওই মানুষটিকে সামলে, তারপর সন্তানদের সামলে, তারপর লেখার টেবিলে বসতে হয়। সেই হিসেবে আমরা আসলে কোথায় কতটা এগিয়েছি এবং আমাদের নারীরা লেখালেখিতে কতটা এগিয়েছে? আমাদের নারীদের এগিয়ে যাওয়াটা খুব কঠিন হয়ে যায়। কেন কঠিন হয়? কারণ আমরা কিন্তু বাইরে খুব কম যাই। হ্যাঁ, আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু শেষ করে আমি বাড়ি ফিরে আসি। আমারই একজন সহকর্মী যিনি পুরুষ, তার কিন্তু বাড়ি না ফিরলেও চলে। তিনি হয়তো কোনো এক আড্ডায় যান, এবং সেই আড্ডা থেকে কিন্তু অনেক কিছু আসে যেখান থেকে আমি বঞ্চিত হই। সেই কারণে আমাদের কিছু সীমাবদ্ধতা অবশ্যই রয়েছে, অবশ্যই আছে। এবং এই লেখালেখির জগৎটাকে কতটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে? অনেক বড় প্রতিবন্ধক, অনেক বড়। আমাদেরকে অনেক সংগ্রাম করতে হয়। যেমন সময়ের সংগ্রামের কথা আপনি বলছিলেনই, যে সময়টা আমরা কি করে বের করি। লেখালেখির জন্য আমাদের সময় বের করতে হয়। আর অনেক পুরুষ লেখকের হয়তো সময়টা মানে তৈরি থাকে, তাকে তৈরি করে দেওয়া হয় তার আশেপাশের মানুষগুলো তাকে। 11 সালে
শান্তিনিকেতনে যে একটা নাট্যকার কর্মশালা হয়েছিল, সেটা হলো রবীন্দ্র সাহিত্যের নাট্যায়ন কর্মশালা। শান্তিনিকেতনে আমরা 22 জন নাট্যকার ছিলাম, বাংলাদেশ থেকে 11 জন এবং ভারত থেকে 11 জন। সেই সময়ে আমাদের সাথে ছিলেন আমাদের বয়োজ্যেষ্ঠরাও, তাতে হক ভাই ছিলেন এবং আনোয়ার আপাও ছিলেন। তো আমি ওই কথাটা আমি এখন মানে বলতে চাই যে আনোয়ার আপা বলছেন, আমি লিখছি, দেখছি পর্দাটা উঠছে, পর্দাটা একটু নড়ছে, তো আমি দেখলাম হ্যাঁ উনি একটু হাঁটাহাঁটি করছেন। তখন আমার মনে হলো যে ওনার ক্ষুধা লেগেছে, ওনাকে মানে খাবার সময় হয়ে গেছে, এখন খেতে দিতে হবে। মানে পার্থক্যটা কিন্তু এটা। বাহ, অনেক বড় মানে একটা বিষয় কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখা হ্যাঁ, যে আসলে আমাকে ওই খেয়ালটা রাখতে হচ্ছে। কিন্তু উনি কিন্তু লেখার সময় ভাবছেন না যে আনোয়ার আর কি লাগবে। হ্যাঁ, এটাই পার্থক্য। তো আপনার যে বইটা আসছে এবং সামনে লেখালেখি নিয়ে আপনার পরিকল্পনা কি? যতদিন বেঁচে থাকি লিখতে চাই এবং সেই লেখাটা মানুষের কল্যাণের জন্য লিখতে চাই। মানে দেশ তো মা, নিশ্চয়ই। এবং আমি যেহেতু শিক্ষকতা করি, আমার সবাইকে আমার সন্তান মনে হয়। আমি যখন আমার নিজের সন্তানের কথা বলি, তখন সব সাথে সাথে আমার ছাত্রছাত্রীদের মুখগুলো ভেসে ওঠে। আমি একজনের কথা বলতে পারি না, আমি সবার কথা বলি। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি একটা দায়বদ্ধতা আমাদের আছে শিক্ষক হিসেবে, লেখক হিসেবে, যে মানবতার জয় হোক, সেই মানবিক হয়ে মানে সবাই মানবিক হয়ে উঠুক, সেই কারণে হ্যাঁ অনেক বেশি সুন্দর হোক, সৃজনশীল হোক, স্নিগ্ধ হোক, যেন একেবারে একটা সুন্দর একটা সবুজ মাঠের মধ্যে হয়তো শিউলি ফুল বিছিয়ে আছে, সেখান দিয়ে আমাদের ছেলে মেয়েরা হেসে খলখল, গেয়ে কলকল, তালে তালে দিবে তালি। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক শুভকামনা এবং আপনার কল্পনার মতো সত্যি সত্যি আমাদের দেশটা সুন্দর হোক, সেটা আমাদেরও প্রত্যাশা। এবার আবার একটু ফারহানা আপার কাছে যাই। আমি যতদূর জানি আপনার একটা বই আসার কথা, সেই বইটার বিষয়বস্তু এবং এই মেলাতেই সম্ভবত আসবে, বইটা সম্পর্কে যদি একটু বলেন। দুটো আসার কথা। একটি হচ্ছে সময় প্রকাশ থেকে অন্যরকম প্যারেন্টিং এর জায়গাটাকে আমি একজন শিক্ষা গবেষক হিসেবে সেই লেন্স দিয়েই দেখেছি। তার মানে হচ্ছে যে অভিভাবক সাধারণত যখন শিশুদের কোনো সমস্যা হয় এবং সমস্যাটা কি সেই সম্পর্কে জানার জন্য একজন বিশেষজ্ঞের কাছে যান, তিনি তাদেরকে বলে দেন। এখন 2 থেকে 8 এই যে বয়সের শিশুরা, এদের সম্পর্কে ধরা যাক অভিভাবক শুনে আসলেন, কিন্তু আর কি করবেন, আর কি করা যায়, আর কি করতে পারি, ওরা হয়তো মুঠোফোন ধরবে না, তাহলে কি করবে, এটাও তো বিকল্প তাকে দিতে হবে। কাজে আমি একজন শিক্ষা গবেষক হিসেবে এখানে রোল প্লে করেছি যে আইডিয়াগুলো শেয়ার করা, আর কি করতে পারে। অভিভাবকদের জন্য নাকি এটা এই বইটি সরাসরি অভিভাবকদের জন্য। অভিভাবক নিজে পাঠ করবেন এবং এই বিষয়গুলো নিয়ে ভাববেন। আরেকটি হচ্ছে কথা প্রকাশ থেকে আসবে, সেটা হচ্ছে আপনার গল্প, স্বল্প, খেলা ও শেখা। এই বইটি একটু খুব ইন্টারেস্টিং। এটা সরাসরি শিশু এবং অভিভাবক একসঙ্গে দল বেঁধে পড়বে এবং খেলবে। তার মানে খেলবে, কেমন করে খেলবে, সেই নির্দেশনাগুলো একদম। এটা হচ্ছে যে এই আমরা একটা কনসেপ্টের কথা, একটা অ্যাপ্রোচের কথা বলি শেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে স্টেম, যেখানে সায়েন্স, ম্যাথ, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্ট এই বিষয়গুলো থাকে। এখন ধরা যাক আমি এই বইতে একটি গল্প, এই প্রথম আমি গল্প লিখলাম শিশুদের জন্য 5টা। একটা গল্পের ভেতরে দেখা যাক কনসেপ্টটা ডেভেলপ করেছি ইঞ্জিনিয়ারিং দিকটাকে ফোকাস করে। ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে সে ডিজাইন পার্টটা শিখবে, তাহলে গল্পের মধ্যে তাহলে ডিজাইন কিভাবে আসলো। তো পুরো জিনিসটা হচ্ছে যে অভিভাবকের সাথে তার কথা হচ্ছে, একটা সম্পূর্ণ আলাপচারিতা আছে, একে অপরের সাথে কথা বলছে। তার মানে কিভাবে অ্যাক্টিভিটি শুরু করতে হবে এবং সেটাকে চলমান রাখতে হবে, কীভাবে কথাগুলো ধারাবাহিকভাবে আসতে পারে সেটাও আছে, কিন্তু গল্প আকারে। তো দেখা যাচ্ছে গল্পের একটা অংশে শিশু পাখা বানাবে। তো পাখা কীরকম পাখা, প্রজাপতির পাখা, পাখার বানাতে গেলে কি কি ম্যাটেরিয়াল লাগে, আচ্ছা তাহলে কাগজ দিব, কোন কাগজটা দিলে ভালো হয়, কিভাবে ম্যাটেরিয়ালটা আমি সিলেক্ট করব, এই যে ইঞ্জিনিয়ারিং সেন্সগুলো চলে আসছে, এই বিষয়টাও এখানে আছে। আপনার এখন মানে শৈশব নিয়ে আপনার ভবিষ্যৎ আসলে পরিকল্পনাটা কি? যেমন চলছে তেমনই চলবে নাকি নতুন নতুন কোনো পরিকল্পনা যুক্ত হচ্ছে? নতুন নতুন পরিকল্পনাগুলো সাধারণত পরিস্থিতির উপরে ভিত্তি করেই তৈরি হয়।
যেমন শৈশবের আইডিয়াটাই আসলে এসেছিল যে আমি যখন আমার মেয়েদের সাথে খেলতাম তখন আমার মনে হতো যে অন্য মারা তো এরকম খেলছে না, তাহলে তাদের সাথে খেলার আইডিয়াগুলো শেয়ার করি। এখন যে পরিস্থিতিটা আমরা দেখছি যে খেলার আসলে সুযোগ তো শিশুরা ওরকম পাচ্ছে না, এবং আউটডোরে যাওয়া, নিরাপত্তা, অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু পরিস্থিতিটা অস্থির। খেলা তাই থামানো যাবে না, খেলা চালিয়ে নিয়ে যেতে হবে। এবং শিশুদের জন্য ওই আমার তো খুব ছোট্ট একটি চেষ্টা, তো এত ছোট চেষ্টা দিয়ে কিন্তু পুরো দেশের এতগুলো মানুষের জন্য হয় না। কাজেই এই খেলাটাকে আসলে ছড়িয়ে দিতে হবে। এই সম্পূর্ণ দায় আমারও না, কিন্তু সবাইকে নিতে হবে। হ্যাঁ, প্রতিটি বাড়ি হয়ে উঠতে পারে এক একটি চমৎকার খেলার জায়গা। এই জিনিসটাই মাথায় রাখতে হবে যে সব সময় কেন এটাই মাথায় থাকবে যে পরিস্থিতি এমনই হবে এবং আমি তাকে নিয়ে খেলার জায়গায় যাব। কেন পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি আমি? আমাকে পরিস্থিতি বদলাতে হবে এবং বাড়িতে বাড়িতে একটা চমৎকার শিশুবান্ধব খেলার পরিবেশ তৈরি করে দিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ ফারহান আপা, আপনার জন্য শুভকামনা। এই শৈশব আরও অনেক ভালোভাবে তার কাজগুলো করে যাক এবং শিশুদের বিকাশে সহায়ক হোক। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা দুজন আপনাদের এই বইমেলার সময় সবাই ব্যস্ত এবং সেই ব্যস্ত সময়ে এসে আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন। সেজন্য বিশেষ বিশেষ ধন্যবাদ আপনাদের। এবং আজকে এই পর্যন্ত, আপনারা যদি দর্শককে কিছু বলতে চান। অনেক ধন্যবাদ লাবণ্য আপা, অনেক ধন্যবাদ আয়নার সময়কে এবং আমাদের সময়কে। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, ভালোর সাথে সবসময় থাকুন, মানবিক পৃথিবী গড়ে তোলবার জন্য নিজেকে প্রস্তুত করুন এবং নিজের সমস্তটা দিয়ে দিন মানবিক পৃথিবী গড়বার জন্য। ধন্যবাদ আপা আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আয়না, সময় মুখোমুখি এবং আমাদের সময় পক্ষ থেকেই এটি আয়োজন করা হয়েছে। শুধু অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, নিজে আগে বই পড়ুন এবং শিশুদের বই কিনতে সাহায্য করুন। শিশুদেরকে বই নির্বাচনের ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা আপনাকেই রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের সঙ্গে আপনারা এতক্ষণ তো নিশ্চয়ই ছিলেন এবং দেখেছেন যে দুজন খুব গুণী মানুষ আজকে আমাদের সঙ্গে ছিলেন এবং তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। আমাদের শিশুদের নিয়ে আমরা আজকে বেশি কথা বলেছি, কারণ শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ এবং আমাদেরও ভবিষ্যৎ, যে কারণে আমরা শিশুদের দিকটাই অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। এখন যেহেতু একটু অস্থির সময় যাচ্ছে এবং আমাদের শিশুরা অনেক সময় হয়তো ঘরে বন্দি হয়ে পড়ছে, তাদের সময়টা ভালো কাটানোর জন্য শৈশবের পরিচালক যেভাবে আমাদেরকে পরামর্শ দিলেন, সেটা যদি আমরা মাথায় রাখি তাহলে শিশুদের একটা সুন্দর সময় আমরা দিতে পারবো। এবং মাহফুজা হিলালিও বললেন শিশুদের নিয়ে যেভাবে কাজ করেছেন উনি এবং ওনার অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে শেয়ার করলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং যার কোনো প্রশ্ন থাকবে কিংবা আরও কিছু জানতে চান, আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজে আপনারা লিখতে পারেন, তখন আমরা তাদের কাছ থেকে আপনাদের প্রশ্নের উত্তর আশা করি দিয়ে দিবেন ওনারা। এবং সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে আয়নার সময় মুখোমুখি নিয়ে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।